নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং সিনিয়র কার্ডিয়াক সার্জন ডক্টর কুণাল সরকারকে। স্যারকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। থ্যাংক ইউ। আরও একবার তোমাদের সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজকে মূলত যে বিষয় নিয়ে আমরা স্যারের কাছে জানতে চাইব সেটি হচ্ছে হার্টের চিকিৎসা সংক্রান্ত দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাঞ্জিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি। এই দুটো বিষয় নিয়ে অর্থাৎ আমার দর্শক বন্ধুদের মনে নানা রকমের প্রশ্ন রয়েছে। তারা কমেন্ট বক্সে এর আগেও আমাকে বলেছেন এই দুটোর মধ্যে কোনটা ভালো, কোনটা করলে হার্টের চিকিৎসায় সবথেকে ভালো হয়, বিশেষত হার্ট ব্লকের চিকিৎসার ক্ষেত্রে কোনটা বেশি উপযোগী। সেই বিষয়টি নিয়ে একটা রিকোয়েস্ট ছিল যাতে আমরা ডাক্তারবাবুর কাছে এই বিষয়টা তুলে ধরি। তো আপনাদের অনুরোধেই আজকে এই বিশেষ প্রতিবেদন। স্যার, শুরুতেই বলবো যে দর্শক বন্ধুদের অনুরোধেই আজকে এই বিশেষ প্রতিবেদন যে অ্যাঞ্জিওপ্লাস্টি না বাইপাস সার্জারি, এই নিয়ে অনেক বিষয় আছে, অনেক মতভেদ রয়েছে হার্টের চিকিৎসার ক্ষেত্রে, বিশেষত ব্লকেজের চিকিৎসার ক্ষেত্রে। আপনি কোনটা ভালো বলবেন? দেখো, কথাটা হচ্ছে কি যে আমাদের এইভাবে জিনিসটাকে দেখতে হবে যে কোন পরিস্থিতিতে কোনটা ভালো, বুঝতে পারলে? যে যে আমার কোন সমস্যাটা হয়েছে এবং সেই প্রবলেমের কোনটা আমার উপযুক্ত এবং বেটার চিকিৎসা। তো তার আগে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে যে আমরা কিন্তু মোটামুটি অনেক বছর আগে, প্রায় 1-150 বছর আগে আমাদের একটা ধারণা ছিল যে এই লোকের বুকে ব্যথা হতো, অসুস্থ হয়ে যেত, একেবারে পটপট করে চোখের সামনে বহু লোক মারা যেত। এই হার্ট অ্যাটাক কথাটা, অ্যানজাইনা, বুকে ব্যথা হচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, রক্ত যাচ্ছে না, মানুষ মারা যাচ্ছে, এই ব্যাপারটা যে আমাদের কাছে খুব নতুন কথা তা নয়। এই ব্যাপারটা আমরা কম বেশি জেনেছি মোর দ্যান অলমোস্ট 150 বছর হতে চলল। এবং এই জিনিসগুলো ওই ধরো যে সময় রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাচ্ছেন 1913 সময়, সেই সময় কিন্তু আমরা এই হিসেবটা মোটামুটি বুঝতে পেরেছি কী হয়, কিসের থেকে হয়, কেন লোকে বুকে ব্যথা নিয়ে এত অসুস্থ হয়ে পড়ে। তো তারপরে অনেক চিন্তা ভাবনা করে আমরা কতদূর এগোলাম না, আমরা একটা ছবি তুলে এটা বুঝতে পারলাম যেটাকে অ্যাঞ্জিওগ্রাফি বলা হয়। তাহলে প্রথম কথাটা হলো যে আমাদের সবাইকে একটা সহজ করে বলতে হবে যে কেউ যেমন পেটে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেল, তো আমরা অনেক ধরো একেবারে সেই দিকপাল ফিজিশিয়ানরা আমাদের পড়িয়েছেন, আমাদের মাস্টারমশাইরা, তাদের সময় হয়তো তারা বছরে গুণাগুন্তি সিটি স্ক্যান করাতে। তাদের অনেক সময় মনে হতো যে আমি তো দেখেই ডায়াগনোসিস করতে পারছি, আমাকে কি আলট্রাসাউন্ড করতে হবে? কিন্তু আজকের দিনে তো আমরা সেটা করতে পারি না। কেউ তো লোকের এই পেট টিপে ডান দিকে ব্যথা হলো, এই শোন গল ব্ল্যাডারটা কেটে দেয়, কেউ বলতে পারে? কেউ তো বলতে পারে না। তো তাকে কনফার্ম করতে হয়। কেন? কারণ আমাদের হাতে সেইটা দেখার, বোঝার, কনফার্ম করার একটা উপায় হয়েছে বলে। সিমিলারলি আমরা যখন বুঝলাম যে কারো একটা সমস্যা, কি সমস্যা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এগুলো হচ্ছে, ইসিজিটা যেন একটু বিরক্ত দেখাচ্ছে, তার ইকোটা দেখলে মনে হচ্ছে যে হার্টটা খুব সহজ সাবলীলভাবে কাজ করছে না, তো তখন আমাদের ডাক্তারদের কর্তব্য হলো যে আমরা মনে করে নিলাম, সন্দেহ হলো, ও আচ্ছা, তার মানে 2 4 করলে কি, তার মানে এর হার্টে রক্ত যাচ্ছে না, সেখান থেকে হচ্ছে, আচ্ছা রোসো ভাই আমরা একটু দেখি তারপরে বলবো। এখন এই রোসো ভাই দেখা যাক এই বলার কোনো সময় নেই। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের এই অনুমানটা ঠিক কিনা, যদি আমাদের অনুমান কোনো কারণে ঠিক না হয়, নাও হতে পারে, পেশেন্টের পক্ষে ভালো, সে জানলো আমার হার্টের সমস্যা নেই, বাড়ির লোক হাঁপ ছেড়ে বাঁচলো, হার্টের সমস্যা নেই। কিন্তু যদি থাকে তখন আমরা বোঝার চেষ্টা করলাম জিনিসটা অল্প আছে, মাঝামাঝি আছে, বেশি আছে, সে অনুযায়ী চিকিৎসা হলো। তাহলে সেই দেখার বা সেই বোঝার উপায়টা হলো অ্যাঞ্জিওগ্রাফিটা করা। যেরকম পেট হলে আলট্রাসাউন্ড করে, ব্রেনের প্রবলেম হলে সিটি স্ক্যান করে, তো ভেরি সিমিলারলি ইন দ্য সেম ওয়ে আমাদের হার্টের প্রবলেম হলে অ্যাঞ্জিওগ্রাফিটা হলো একটা ছবি তোলা।
আজকের দিনে যেহেতু এটা বহু 1957 সালে প্রথম অ্যানজিওগ্রাফি করা হয়েছিল, তারপর অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটা ক্যাথ ল্যাবে করা হয়, ক্যাথ ল্যাবে আমরা ছবিটা তুললাম, অ্যানজিওগ্রাফিটা হলো। কথা প্রসঙ্গে আজকের দিনে আবার সিটি স্ক্যানের মাধ্যমেও অ্যানজিওগ্রাফি করা যায়, অনেকেই জানে। একটু তফাৎ কোথায়, যে ধরো সিটি স্ক্যানটা সুবিধে কি, আমাকে হাসপাতালে যেতে হলো না। কেউ কেউ একটু অনীহা থাকে, আবার হাসপাতালে যেতে হবে, আবার একটা দিন হাসপাতালে কাটবে, আমি বরঞ্চ সিটি করে জেনে নিই। এইখানে আমাদের খেয়াল রাখতে হবে, অ্যাজ অফ টুডে আমরা আজকে যে কথাটা বলছি, দুটো কথা। প্রথম হলো যে সিটি ব্যাপারটা ভালো, মোটামুটি ঠিক ছবি দেয়, কিন্তু সিটি আমাদের একটা স্ক্রিনিং করে, ছাঁকনিতে চা ছাঁকার মতো, সে বলে দেবে কার ঝামেলা আছে কার নেই। আমার সিটি হলো, আমার রিপোর্ট ভালো বেরোলো, আমি খুব খুশি, আমার ঝামেলা নেই। তখন আমরা আবার ওইটাকে নিয়ে আবার টানাটানি করার কোনো মানে হয় না। এবার আমার সিটি স্ক্যান হয়েছে, যদি আমার সিটি স্ক্যান কোনো প্রবলেম দেখায়, ইন দ্যাট কেস তাহলে কিন্তু আমাদের অসুবিধা কোথায়, যে আমরা এই যে ব্লকেজ টকেজ নিয়ে কথা বলছি, অ্যাকচুয়ালি আমরা কি দেখছি, আমরা তো এরকম একটা পাইপকে দেখছি, জলের পাইপে জল যায়, আর্টারি দিয়ে রক্ত যায়। তাহলে কোথায় আমরা কি চিকিৎসা করব, সেইটা অনেকগুলো মাপঝোঁকের ওপর নির্ভর করছে। আমার এই পাইপের একটা অংশ শুরু হয়ে গেছে, কতটা অংশ শুরু হয়েছে, একটা ছোট অংশে প্রবলেম আছে না লম্বাটে অংশে সমস্যা আছে। এবার পাইপটাকে ভিতর দিক দিয়ে দেখলে এর কত পার্সেন্ট প্রবলেম আছে। এই যে ধরে যাওয়া যাক একটা পাইপের 2 সেন্টিমিটার ডায়ামিটার ছিল, এটা কতটা শুরু হয়েছে, 50%, তার মানে 2 সেন্টিমিটার ডায়ামিটারটা 1 সেন্টিমিটার হয়ে গেছে। 50% হলে আমরা কিন্তু বলবো হ্যাঁ প্রবলেম হয়েছে, এখনও খুব খারাপ না, দেখা যাক, ওষুধপত্র দেবো। এবার হঠাৎ করে দেখা গেল সেটা 80% ছোট হয়ে গেছে। 80% ছোট হওয়া যা মানে তার 1.6 বাদ চলে গেছে, মাত্র 0.4 সেন্টিমিটার বাকি আছে। যত শুরু হচ্ছে তত রক্ত কম যাচ্ছে। তাহলে আমাদের ওভার এ পিরিয়ড অফ টাইম, শুধু আমাদের বলে না, সারা পৃথিবীর ডাক্তাররা তারা এই মাপঝোঁকগুলো দেখে দেখে তারা বলেছে, এবং এটা সর্বজনবিদিত আজকে, যে যে কোনো পাইপ শুরু হচ্ছে মোর দ্যান 75% অর সো, ততক্ষণ কিন্তু আমরা এটাকে নিয়ে এই কোথাও অ্যানজিওপ্লাস্টি করো, বাইপাস করো, এই প্রশ্নই ওঠে না। বাকি বহু লোকের যাদের হয়তো কিছু পাইপগুলোর গায়ে একটু সেই ডিপোজিট পড়ার মতো পড়েছে, মেবি ইট ইজ 40% 60%, তারা ওষুধপত্রে। তুমি ধরো যে যদি 100 জন মানুষের কোনো ব্লকেজ রিলেটেড প্রবলেম বেরোয়, আমাদের মনে রাখতে হবে তার প্রায় 70% কিন্তু ওষুধপত্রে কন্ট্রোলড আছে। কিন্তু ব্যাপারটা হলো কি, ইম্পর্টেন্ট ইস্যুটা হলো ওষুধপত্র মানে অবহেলা নয়, যে আমার ডাক্তারবাবু আমাকে বুদ্ধি খাটিয়ে 3টে ওষুধ দিয়েছেন, সেই ওষুধটা খেয়ে আমার বুকের সমস্যাটা কম হয়েছে, এবার তার মানে আমি ডাক্তারকেও দেখালাম না, ফলো আপও করলাম না, তার কাছে ফিরে গিয়ে মাস 6 বাদে একটা ইসিজিও করলাম না, ইকো করলাম না, হ্যাঁ আমি মোটামুটি খুব একেবারে একটা মনের আনন্দে আমি আই এম টোটালি আউট অফ ফলো আপ, সেটা কিন্তু করবেন না। মেডিকেল ট্রিটমেন্ট ইজ অলসো আ ট্রিটমেন্ট, এবং আপনাকে টাইম টু টাইম ডাক্তারকে দেখিয়ে সেটা ডক্টরের নজরে থাকতে হবে। এখন প্রশ্নটা হলো যে এবার আমরা অ্যানজিওগ্রাফি করলাম, করে অ্যানজিওগ্রাফিতে কি না, যেরকম আমরা এখন মোবাইলে ম্যাপ দেখি, এখান থেকে সেখানে যেতে গেলে সেটা ম্যাপ দেখার মতো, আমার হার্টে রক্ত যাবার 3টে রাস্তা আছে, কোনটা খোলা আছে, কোনটা বন্ধ আছে, কোনটায় কত % প্রবলেম আছে, উই গেট টু নো দিস প্রবলেম। এবং তখন এইটা একটা বিরাট ঝগড়াঝাটির বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যে আগে ধরো আমরা বলতাম ও অমুকের অ্যানজিওগ্রাফি হয়েছে, হার্টের একটা দিকে দুটো দিকে ব্লক বেরিয়েছে, আমরা করেছি, আমরা এই দোষটা করেছি এবং বহু বছর ধরে করেছি, একটা খামচি শুরু হতো। আমি খুব ফ্র্যাঙ্কলি সহজ করে বলছি, অ্যানজিওগ্রাফিটা কে করতো, নর্মালি কার্ডিওলজিস্টরা করতো। তো কার্ডিওলজিস্টরা অ্যানজিও করে, সে পেশেন্টটিকে বলছে শুনুন মশাই আপনাকে কিন্তু অ্যানজিওপ্লাস্টি করতে হবে, এটা সেটা তাকে বললো,
সে বললো ভালো কথা। তারপরে যদি ঘটনাচক্রে তার একজন সার্জনের সঙ্গে কথা হয়, সার্জন থেকে বললো হ্যাঁ কার্ডিওলজিস্ট অ্যাঞ্জিওপ্লাস্টি করতে বলেছে, এই কি অলক্ষণের কথা, এ তো সম্পূর্ণ ভুল কথা বলেছে, আমি আপনার অপারেশন করব বলে তাকে আবার ওদিক দিয়ে টানছে। সে এমন টানাটানি শুরু হতো, সে প্রায় লোকের হাত পা ছিঁড়ে যায় এমন অবস্থা। তো এই দোষটা, এই অন্যায়টা, এই কি বলবো, এই আনজেন্টলম্যানলি জিনিসটা আমরা কিন্তু বহু বছর ধরে করেছি, এবং তার ফলে কি হয়েছে, মানুষের মনে আমাদের একটা বিরূপ প্রতিক্রিয়া, একটা রিয়াকশন হয়েছে। আমরা এই টানাটানিটা করেছি হয়তো, কিন্তু টানাটানিটা করতে গিয়ে একটা জিনিস আমরা হারিয়েছি, সেটা হলো মানুষের বিশ্বাসটা হারিয়েছি। পিপল হ্যাভ লস্ট দেয়ার ফেথ। আজকে এখন আমরা যেটা করেছি, যে কাজটা করা উচিত হয়নি, সেখানে কিন্তু আজকের দিনে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। আজকে আমরা ধরো 2015 সালে কি আজ থেকে 10 বছর আগে যে উঞ্ছবৃত্তিটা করেছি, আজকের দিনে সেই উঞ্ছবৃত্তিটা করার আর কোনো এক্সকিউজ নেই। কেন নেই? কারণ এখন ধরো তুমি মোটামুটি ভাবতে পারো যে গত প্রায় 12-14 বছর ধরে সারা পৃথিবীতে তুমি চিন্তা করে দেখো যে বছরে প্রায় 1 কোটি লোকের হয় অ্যাঞ্জিওপ্লাস্টি হয় বা বাইপাস হয়। 1 কোটি লোক। এই 1 কোটি লোক যাদের কার্ডিয়াক ট্রিটমেন্ট হয়, মানে একটা প্রায় কলকাতা শহরের জনসংখ্যার সঙ্গে ইন এ ইয়ার সারা পৃথিবীতে যত লোকের কার্ডিয়াক ইন্টারভেনশন হয়, এবং তাদের আজকের দিনে প্রায় 60% প্লাস তাদের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, 40%, 35 to 40% বাইপাস, রাইট? কোথায় কোনটা হবে সেই আলোচনাটা, সেই গাইডলাইনটা, তুমি রাস্তার কোন দিক দিয়ে কত স্পিডে কিভাবে গাড়ি চালাবে, এই ইনস্ট্রাকশনগুলো আমাদের সমস্ত ডাক্তারদের কাছে একটা গাইডলাইন হিসেবে দেওয়া আছে। মূলত পৃথিবীর 2টো অ্যাকাডেমিক সোসাইটি থেকে এই গাইডলাইনগুলো বেরোয়। একটা গ্রুপকে বলে দ্য ইউরোপিয়ান সোসাইটি, আর একটা গ্রুপকে বলে দ্য আমেরিকান সোসাইটি। এবং তারা একেবারে সেই বলতে পারো তোমার সেই আমাদের আইনের মতো, হ্যাঁ, সেই সিভিল ল, ক্রিমিনাল ল এর মতো সেকশন বাই সেকশন কোন জায়গায় কোনটা করলে হবে, কোন জায়গায় কোনটা করলে হবে। এটা কিন্তু শুধু আইন নয়। অনেকে বলে, আমি শুনেছি এই কথাবার্তাগুলো আড়ালে আবডালে, অনেকে বলে দূর বাবা ছাত্র, এই সাহেবরা আমাদের কাছে 60-65 পাতার গাইডলাইন ছুড়ে দিয়েছে, এই একটা কোথাকার আমেরিকার সাহেব এই বলল, ইউরোপের সাহেব এই বলল, তো আমাকে এটা মানতেই হবে। কথাটা হলো আমেরিকার সাহেব বা ইউরোপের সাহেবের কথা না, কথাটা হলো যে তারা লাখ লাখ মানুষের চিকিৎসা করে, সায়েন্টিফিক্যালি সেই চিকিৎসাগুলো রেকর্ড করে, সেগুলোকে স্ট্যাটিস্টিক্সের মারফত দাঁড়িপাল্লায় ওজন করে, হ্যাঁ, যে কেউ আমি একজন বিরাট ইউরোপিয়ান ইউনিভার্সিটির বড় প্রফেসর, আমি বলে দিলাম আমি একজন মহানায়ক উত্তম কুমার। নো, দ্যাট ইজ নট দ্য থিং। আজকের দিনে এটাকে বলা হয় এভিডেন্স বেসড মেডিসিন। তুমি যদি মুখ দিয়ে একটা কথা বলো, তাহলে ঠিক যেরকম সাক্ষ্য প্রমাণ ছাড়া বিচার হয় না, ঠিক সেই রকম সাক্ষ্য প্রমাণ ছাড়া আমরা ট্রিটমেন্ট করতে পারি না। হ্যাঁ, আমরা প্রায় একটু অহমিকার করে বলতাম না, আরে আমি 50,000 হার্ট অপারেশন করেছি, আমার মতে এই করা উচিত। এখন যদি আমার মুখ দিয়ে এই কথাটা বেরোয়, আমার নিজের হাতে নিজের কান মোলা উচিত, কারণ এই কথাটা বলা আজকের দিনে একটা বিরাট বন্যাম। আমার অভিজ্ঞতা থাকতে পারে, I will have to agree with the guideline. আমি হয়তো আমার জীবনে I have probably done nearly 50,000 অপারেশন, কিন্তু আজকে আমার গাইডলাইনের মধ্যে যে অভিজ্ঞতাটা আছে, সেটা তো প্রায় কত বছর ধরে বলবি, বোধহয় 10, 15, 20 লক্ষ কেস তারা একেবারে ডিটেলে রেকর্ড করে, কে ভালো হয়েছে হয়নি, কার আবার ব্লকেজ হয়েছে হয়নি, কোনটা কোন পরিস্থিতিতে ভালো হয়েছে, এভরিথিং ইজ রেকর্ডেড। তার সঙ্গে বিজ্ঞানের সঙ্গে ঝগড়া চলে না।
তার কিছু গাইডলাইন আমার পছন্দ হবে, কিছু গাইডলাইন আমার পছন্দ হবে না। আমি সার্জন, যেখানে আমার অ্যাডভান্টেজ হচ্ছে তারা বলছে এইখানে 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 বাইপাস করবে। কোথায় বাইপাস করতে বলছে? বলছে যেখানে ব্লকেজের সংখ্যা বেশি, বলছে যেখানে ব্লকেজগুলো একটু শক্ত শক্ত মনে হচ্ছে, একটু অনেকের ক্যালসিয়াম জমে, অনেকের ব্লকেজগুলো একটু আঁকাবাঁকা টাইপের হয়, অনেকের এক একটা আর্টারি লম্বা লম্বা জায়গা ধরে ব্লকেজ হয়, কোনো একটা আর্টারি 100% ব্লক হয়ে গেল, অর্থাৎ জটিল কমপ্লেক্স এন্ড অফ দ্য প্রবলেমস। সেখানে তারা এক কথায় বলছে যে এগুলো বাইপাসের পক্ষে বেটার। আর যেগুলো অপেক্ষাকৃত একটু টেকনিক্যালি সহজ সিচুয়েশন, ব্লকেজের সংখ্যা কম, ব্লকেজগুলো খুব লম্বা লম্বা তেরাবেঁকা টাইপের হয়নি, কি 100% ব্লক হয়নি, সেইখানে তাদের মতে অ্যাঞ্জিওপ্লাস্টিটা ইজ বেটার। তো আমার কাছে কেউ এলো, তো তার অ্যাঞ্জিওগ্রামের ছবি নিয়ে, হয়তো দেখা গেল তার হার্টের একটা কি দুটো আর্টারিতে অপেক্ষাকৃত ছোট দুটো জায়গার ওপর ব্লক আছে। আমার নিজে আমি বললাম না, এটা তো আমার নিজের কোলে ঝোল টানতে হবে, আমাকে তাকে অমুক তমুক, আমি এই আমি সেই, আমি বিরাট বড় একজন ওস্তাদ, আমার মতে এখানে করতে হবে। না না না, তার কোনো জায়গা নেই। সো দ্যাট সিচুয়েশন ইজ গুড ফর অ্যাঞ্জিওপ্লাস্টি। আবার কেউ একজন কার্ডিওলজিস্টের কাছে গেলেন, তারা অ্যাঞ্জিওগ্রাফি করে দেখলো যে ডায়াবেটিস আছে, হার্টের 3টে বড় ছোট মাঝারি আর্টারির 4-5 জায়গায় ব্লক হয়ে রয়েছে, কোথাও কোথাও ক্যালসিয়াম জমেছে, অর্থাৎ টেকনিক্যালি মোর কমপ্লিকেটেড সিচুয়েশন। অ্যান্ড অ্যাকর্ডিং টু আমাদের অভিজ্ঞতা এবং গাইডলাইন্স যাকে বলে সংবিধান সম্মতভাবে করছে, সেখানে সেটা বাইপাসের উপর দিয়ে যাবে। হ্যাঁ, আমরা সবাই ডাক্তাররা আজকের দিনে এমন হয়েছে না যে আমরা ডাক্তাররা ওই গভর্নমেন্ট সেক্টরের ডাক্তারদের বাদ দিলে বেশিরভাগ ডাক্তাররা ওই দিন আনি দিন খাই সিস্টেমে। আমরাও সবাই কে কী কাজ করছে তার উপর ধরে তাদের রোজগারপাতি ঠিক হয়। এটা আমাদের দেশে একটা খুব খারাপ জিনিস, ভীষণ খারাপ জিনিস। কেন খারাপ জিনিস? কারণ সমস্ত ডাক্তার তারাও তো মানুষ, সো দে আর অলসো আন্ডার প্রেশার। কারো হয়তো মাথায় একটা চিন্তা আছে, আচ্ছা ঠিক আছে আমার মাসে 20টা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে, হয়তো মাস শেষ হচ্ছে আমার তো এখনও 20টা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়নি, আমার 16টা হয়েছে, 4টে করা বাকি আছে। তো আমি কোথাও কারো হয়তো সত্যি অ্যাঞ্জিওপ্লাস্টি দরকার নেই, বা তার অপারেশন করলে বেটার হতো, তাকে আমি সেই ধুতির খুঁট ধরে টানতে শুরু করলাম, এই অ্যাঞ্জিওপ্লাস্টি করো। আমরা সার্জনরাও ধোয়া তুলসী পাতা নই, আমরাও হয়তো সেরকম, আচ্ছা আমাকে মাসে 20টা অপারেশন করতে হবে, হ্যাঁ আমার হয়তো এই মাসের কোটায় আরও 2টো বাকি আছে। কেউ হয়তো আমার কাছে এলো মোটামুটি একটা শর্ট এরিয়াতে 80% ব্লক 90% ব্লক নিয়ে, তার হয়তো সহজে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে যেতে পারে। আমি তাকে ব্রেন ওয়াশিং করতে শুরু করলাম, তার মানে না শুনুন এই অ্যান্তারা ভ্যান্তারা বলে তাকে আপনাকে বাইপাস করতে হবে। ভুল। কিন্তু আমি যদি তোমাকে প্র্যাকটিক্যাল কথাটা বলি, প্র্যাকটিক্যাল, তুমি যদি জমিতে দাঁড়িয়ে সিচুয়েশনটা দেখো, আমার চোখের সামনে দিয়ে আমরা যখন শুরু করেছি এই করোনারি আর্টারির চিকিৎসা করতে আমাদের এখানে, আজ থেকে প্রায় মোর দ্যান 25 ইয়ার্স ব্যাক, আজকে কিন্তু আমাদের কলিগ, আমি খুব একটা দলাদলিতে বিশ্বাস করি না। এই হাসপাতাল সেই হাসপাতাল, সরকারি বেসরকারি, এই প্রত্যেকটা ডিভিশন কমপ্লিটলি আর্টিফিশিয়াল। সো অ্যাক্রস ডিফারেন্ট হসপিটালস, এখন আমরা কিছুটা সিনিয়র বা বুড়োর দলে পড়েছি, এখন অনেক ইয়াং ছেলে মেয়েরা কাজকর্ম করছে, তাদের মধ্যে আমি কিন্তু এখন এই র্যাশনালিটিটা অনেক বেশি দেখছি। এই একেবারে খামচি করার টেন্ডেন্সিটা অনেক কম। আর আরও একটা জিনিস হয়েছে আমাদের মাথায় রাখতে হবে, যে কেবল যে আমরা একেবারে ধবধবে ফটফটে গান্ধীবাদী হয়ে গেছি তা নয়। আর একটা জিনিস হয়েছে মনে রাখতে হবে, যে ধরো কোথাও আমি একটু গোঁজামিল সেলোটেপ মেরে একটা ট্রিটমেন্ট করে দিলাম, আমি যদি শর্টকাট মেরে বেরিয়ে আসতে চাই, যাকে আমি গোঁজামিল ট্রিটমেন্টটা করেছি তার আবার ঝামেলা হবে।
হ্যাঁ, আর আজকের দিনে ওই যে প্রথম যে বললাম ওই যে সিটি এনজিওটা আসার পর থেকে আজকে যদি তোমার কাছেও যায় তুমিও বলবে ও আপনার অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস হয়েছিল, তারপরেও আপনার হয়েছে, তো শুনুন না আপনি একটা সিটি করিয়ে নিন না, হাসপাতালেও যেতে হচ্ছে না, লম্বা চওড়া কোথাও, হ্যাঁ অবভিয়াসলি একটা ডক্টর প্রেসক্রিপশন লাগবে, একটা ব্লাড টেস্ট দেখিয়ে তোমার পাড়ার তোমার লোকাল যিনি ফিজিশিয়ান আছেন তিনি প্রেসক্রাইব করলে তুমি গিয়ে একটা সিটি করিয়ে নিলে, করে তুমি দেখতে পেলে হ্যাঁ এই কাণ্ড, হ্যাঁ আমার 3টে দিকে ব্লক ছিল, আপনি একখানা খুলে ছেড়ে দিয়েছেন আমাকে, বাকি 2টো ঝামেলা রয়ে গেছে, আমার বুকে ব্যথা হচ্ছে, কেন আপনি এই করলেন ডাক্তারবাবু? আমি যদি সেই শর্টাং করে থাকি আমাকে তার উত্তর দিতে হবে, কোথাও কারো অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল, হয়তো আবার ব্লকেজ হতেই পারে, এটা তো কারো দোষ নয়, এই হাসপাতাল সেই হাসপাতাল, এ বড় ডাক্তার এ ছোট ডাক্তার, অল দ্যাট ইজ রাবিশ, অ্যাবসলিউট রাবিশ। তো এখন আমরা উই আর অলসো আন্ডার স্ক্রুটিনি। আগে লোকের মধ্যে আরে হাড়টা তো বুকের মধ্যে আছে, বাইরের থেকে দেখা যায় না, হ্যাঁ আমি একটা কিছু করে দিলাম, মানুষটা আগে হয়তো তার ব্যথা হয়তো ছিল 10-এ 10, এখন তার হয়তো 60% কমে ব্যথা হচ্ছে 10-এ 4, ও ঠিক আছে আপনি ওইভাবে থেকে যাবেন। আজকের দিনে শুনতে ভালো লাগবে না, খুব প্রচলিত চলিত ভাষায় বলতে গেলে মানুষকে ঢপ দেওয়াটা খুব শক্ত আজকের দিনে, ইউ উইল গেট কট আউট। আজকে এক সময় ছিল ইকো করা একটা মহা অশ্রমের যোগ্য ছিল, এখন এনিওয়ার তুমি একটা ইকো করতে পারো, দ্যাটস নো ইস্যু। একটা সিটি স্ক্যান লোকে করে নিতেই পারে, একেবারে তোমার ফিজিশিয়ান লেভেলে হয়ে যাবে। সুতরাং আমরা যদি উপর চালাকি করার চেষ্টা করি আজকের দিনে, সেটা পেশেন্টের পক্ষে খারাপ, আর সেখানে আমরাও যে খুব সহজে ছাড়া পেয়ে যাব, যেটা আমরা পেয়েছি, লেট আস বি ফ্র্যাঙ্ক, আমরা ছাড়া পেয়েছি, কিন্তু আজকের দিনে মানুষের এবং কোথায় কি ট্রিটমেন্ট লাগবে না লাগবে এই যে আমরা আলোচনা করছি, কেউ যদি 15 মিনিট সময় নিয়ে বসে ইন্টারনেট সার্চ করে, এই সমস্ত অ্যাডভাইজারি গাইডলাইন ইজ অ্যাভেলেবল ফর এভরিবডি। আমাদের দেশে এখন একটা জিনিস হয়নি, সেটা হবার পরে আমাদের আরও নিজেদের লাগাম টানতে হবে। কি হয়নি? এই যে ধরো এত লোক, কেউ গভর্নমেন্ট ইন্স্যুরেন্সে চিকিৎসা করাচ্ছে, কেউ প্রাইভেট ইন্স্যুরেন্সে চিকিৎসা করাচ্ছে, কেউ টিপিএর মাধ্যমে যাচ্ছে, কেউ ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস মাধ্যমে যাচ্ছে, কেউ সিজিএইচএসের মাধ্যমে যাচ্ছে। তুমি যদি আজকে বিদেশে ধরো, তুমি যদি নর্থ আমেরিকাকে একটা এক্সাম্পল হিসেবে নাও, আমি অমুক জায়গায় অমুক পেশেন্টের 3.5খানা ব্লক ছিল, তাকে আমি 5খানা স্টেন্ট বসিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি, তুমি ইন্স্যুরেন্সটা সাবমিট করো, আর ওখানে যা খরচা চিকিৎসার, আমাদের খরচার 15 গুণ, তা একটা যদি ইন্স্যুরেন্স ডিনাই করে, ওই হাসপাতালের হ্যারিকেন ধরেই দেবে হাতে। এবং ওখানে একেবারে কোডিফাইডভাবে আছে যে যেমনি তুমি একটা বেফসকা কিছু বলবে, তক্ষুনি তোমাকে ধরবে, ইজ দিস অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট গাইডলাইন, তোমাকে জিজ্ঞেস করবে, না হলে তোমার ধরো $1 লক্ষ ক্লেম গেল, ব্যাস তুমিও গেলে, হাসপাতালও গেল। এখন আমরা কোন স্টেজে আছি? আমাদের ডাক্তারদের মধ্যে কিছুটা অ্যাওয়ারনেস এসছে, কিছুটা আমরা নিজে ডান দিক বাঁ দিক একটু সামলে চলি, কারণ সিটি স্ক্যান এখন সবাই হাতে হাতে। কিন্তু এখনও আমাদের এই যে ইন্স্যুরেন্স লেভেল থেকে যে আমাদের ওই এলবিডব্লিউর থার্ড আম্পায়ারের মতো যে আমাদের থার্ড আম্পায়ারিংটা করবে, আমাদের দেশে এইটা আসা অনিবার্য। আমার মনে হয় উইদিন 1 ইয়ার এটা এসে যাবে, কারণ এটা মানুষকে করতে হবে না, এখন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবে। আমি যেমনি একটা ক্লেম সাবমিট করব যে এই পেশেন্টের এই ব্যাপার ছিল, এতগুলো ব্লক ছিল, আমি বাইপাস করেছি, এতগুলো ব্লক ছিল, অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি, it will be scanned by artificial intelligence what is happening, এবং আমি যদি এমন কিছু করে থাকি, একটা বেফাঁস কাজ করে থাকি, which is not a standard treatment, ঝামেলা আছে, ঝামেলা মানুষের লেভেল থেকে ঝামেলা থাকবে,
ইন্স্যুরেন্সের লেভেল থেকে ঝামেলা থাকবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিবেক বুদ্ধির লেভেল থেকে ঝামেলা থাকবে। ডাক্তারিটা কোথায় আছে? ডাক্তারিটা একই জায়গায় আছে, যেখানে আমাদের ব্লকেজগুলো কিছুটা সংখ্যায় কম, সহজের ওপরে, সেখানে উই আর মাচ বেটার অফ। অ্যাঞ্জিওপ্লাস্টি এবং সার্জারি উইল গিভ গুড রেজাল্টস। যেখানে ব্যাপারটা ঘোরালো পেঁচালো, একটু জটিল ধরনের ব্লক সংখ্যায় বেশি, বাইপাস গিভস বেটার রেজাল্ট। আবার অনেকের কি হয়, এর সঙ্গে সঙ্গে হার্টের পাম্পিং খারাপ, হার্টটা দুর্বল, ভ্যালভের প্রবলেম আছে, এটসেট্রা এটসেট্রা, সেখানে উইদাউট আ ডাউট সার্জারি ইজ বেটার। আর এই যে বেটার, এটার থেকে রেজাল্ট বেটার, এটা ওপিনিয়নের ব্যাপার না, স্লোগানের ব্যাপার না, এটা কোনো পলিটিক্যাল পার্টি তার স্লোগান দিচ্ছে না। এগুলো সব ইট ইজ সাপোর্টেড বাই সায়েন্টিফিক এভিডেন্স। আর আজকের দিনে একটাই কথা, আমরা যেমন ওই উকিলে যখন ঝগড়া করে তখন কি দেখায়, সে কনস্টিটিউশন দেখায়। আমাদের কনস্টিটিউশন ইজ আওয়ার গাইডলাইন্স। তাই ডাক্তারদের যেমন আমাদের কিছুটা নিজেদের আপডেট করতে হবে, কিছুটা আমাদের এথিক্যাল হতে হবে। আর আমাদের দেশে আমি আমার সমস্ত আমার সমসাময়িক, আমার সিনিয়র, আমাদের জুনিয়র সমস্ত ডাক্তারদের, আমাদের হচ্ছে কি জানো তো, লোকে গাছে তুলে মই কেড়ে নেয়। আমরা কার্ডিওলজিস্ট তৈরি করছি, আমরা কার্ডিয়াক সার্জন তৈরি করছি, কিন্তু তার মধ্যে একমাত্র ধরো অ্যাবাউট 25% অফ অল দিস ডক্টরস, তারা হয়তো একটা স্থিতিশীলভাবে একটা গভর্নমেন্ট সেক্টরে কাজ করে। আর বাকি 75% যারা ঠিকে লোক, ঠিকেজির মতো খেটে বেড়াচ্ছে, মানুষ খিদে পেটে তার সততার কম্পিটিশনে নামাটা খুব মুশকিল। সুতরাং আমরা যেরকম মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা চাই, এথিক্স চাই, তাহলে যারা আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার কলকাঠি নাড়ছেন তাদেরও ভেবে দেখতে হবে যে তারা কিভাবে ডাক্তারদের একটা স্থিতিশীলভাবে, স্টেবলভাবে, ভায়াবলভাবে, সৎভাবে কাজ করার একটা পরিস্থিতি দিতে পারে। সেটা দিতে না পারলে ওই টুকরে টুকরে খাওয়া, এখান থেকে টোকরাচ্ছে, ও ওখান থেকে টোকরাচ্ছে, ওকে ধরে টান মারছে, ও ওকে ধরে টান মারছে, দ্যাট ইজ আ রিয়েল লাইফ ডিফিকাল্টি আজকের দিনে। সুতরাং আমরা যে কেবল ডাক্তারদের ওপর একতরফা জ্ঞান দিয়ে চলে যাব তাতে হবে না। আর তুমি যে কথাটা প্রথমেই বলে শুরু করেছিলে, যে এই যে লোকের মধ্যে একটা তর্কাতর্কি, একটা ঝগড়াঝাটি, বলছে এটা করো, বলছে এটা করে, বলছে করো, তো থ্রু সায়েন্স অ্যান্ড থ্রু লজিক এটা আমাদের রিজলভ করতে হবে। আর আমরা আমাদের দেশে ওই কখনো ডাক্তারকে ভগবান তৈরি করে দিচ্ছি, কখনো তাকে ডাকাত তৈরি করে দিচ্ছি, কখন তাকে একেবারে বাউন্ডুলে তৈরি করে দিচ্ছি, এই সবগুলো না করে একটা স্টেবল জায়গা তৈরি করতে হবে, যেখানে আজকের দিনে একটি mid-30s, early 40s এর ছেলে মেয়ে যারা পরিশ্রম করে এই কাজটা করছে, তারা তাদের দক্ষতা, তারা তাদের পরিশ্রমের সঙ্গে সঙ্গে যেন ঠান্ডা মাথায় কমার্শিয়াল প্রেশারের মধ্যে ডিসিশনটা নেয়, তারা যেন হোয়াট ইজ বেটার ফর দ্য পেশেন্ট এই চিন্তাটা করে ডিসিশনটা নেওয়ার একটা পরিবেশ পায়। নিশ্চিতভাবে স্যার। স্যার, আরেকটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি এবং বাইপাস করার পর জীবনযাত্রায় পরিবর্তন তো হয়, তো সেই সাবধানতাটা কি হতে পারে? দেখো, সাবধানতাটা ওভারঅল, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে হবে, সিগারেট খেয়ে থাকলে বন্ধ করতে হবে, যাদের হয়তো আমাদের কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, লিপিড প্রোফাইলগুলো উল্টোপাল্টা ছিল সেটা কন্ট্রোল করতে হবে, হাইপারটেনসিভদের ব্লাড প্রেশারের ওপর চোখ রাখতে হবে, যারা ওভারওয়েট তাদের ওয়েট কন্ট্রোলের দিকে যেতে হবে। সো প্রথম দিকে যা ছিল দ্বিতীয় দিকে তাই থাকবে। অসুবিধে কোথায় হয় জানো, যে যাদের ধরো একটা মারাত্মক কম্বিনেশন হচ্ছে ডায়াবেটিস প্লাস স্মোকিং, বহু লোকেই সিগারেট খায়,
কেউ নিজের চিন্তা, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, হ্যাবিট এইসবের জন্যও খায়। এবং যখন কারো একটা অসুস্থতা হলো, বুকে ব্যথা হলো, হার্ট অ্যাটাক হলো, হাসপাতালে গেল, সে বেচারা সাফার করে ঘাবড়ে গিয়ে তো ট্রিটমেন্ট হলো, আমি এই সময়টার জন্য স্মোকিংটা ছেড়ে দিলাম। যেমনি আমার ট্রিটমেন্টটা হয়ে গেল, আমি বললাম বা আমি তো দিব্যি আছি, ভালো আছি, হেঁটে বেড়াচ্ছি, কাজ করছি, ছুটে বেড়াচ্ছি, অফিসে যাচ্ছি, মর্নিং ওয়াক করছি, কোনো প্রবলেম নেই। সে আবার সেই নিজের পরিচিত পরিবেশে আবার সে ডায়াবেটিস চেক আপটাকেও ঢিলে দিল, সে স্মোকিংটাকেও ঢিলে দিল, মাঝে হয়তো মাসে মাসে ব্লাড প্রেশার দেখতো, এখন হয়তো বছরে একবার দেখে কিনা সন্দেহ। অর্থাৎ ট্রিটমেন্টটা করলাম। আমরা তো কোনো জিনিস মেরামত করে সেটাকে কি নিজে হাতে মাটিতে ছুঁড়ে ফেলি? সেটা তো করি না। আমাদের এই রিপেয়ার জবটাকেও তো টানতে হবে। উই হ্যাভ টু মেক ইট লাস্ট অ্যাজ লং অ্যাজ ইট পসিবলি ক্যান। আজকে যে ছেলেটির বা যে মেয়েটির মিড-40s ট্রিটমেন্ট হচ্ছে, তার সামনে তো ইজিলি 30 বছরের জীবন বাকি আছে। এটা তো ডিসচার্জ করে পিঠ চাপড়ে দিয়ে খুব ভালো আছেন, ফ্যান্টাস্টিক, বাড়ি চলে যান, 7 দিনের গল্প নয়। আমাদের এই তার লাইফের নর্ম্যালিটি, দুটোই জিনিস, জীবনটাকে নর্মাল রাখতে হবে। তাকে নিজের কাজকর্ম করতে হবে, চাকরি বাকরি করলে চাকরি বাকরি করতে হবে, নর্মাল এবং সেফ। এবং আমি একটা অ্যাভারেজ মানুষ, যদি একটা মানুষ আজকের দিনে আমার দেশে আশা করে যে আমি 70 বছর প্লাস আমি থাকবো, ভালোভাবে থাকবো, আমার যদি 40 মিড-40s এই ঝামেলা এসে থাকে শরীরে, তাহলে আমার দৃষ্টিভঙ্গিটা কি? আমার দৃষ্টিভঙ্গি তো কোনো মতে হাঁপ ছেড়ে 7 দিনে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়া নয়। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে হাউ ডু আই লাস্ট আউট ফর দ্য নেক্সট 30 ইয়ার্স। তো সেকেন্ডারি প্রিভেনশন কেবল ডাক্তারের ঘ্যানে নেই, ব্লাড প্রেশার চেক করো, সুগার চেক করো, এই করো, ট্রাইগ্লিসারাইড কমে গেছে, কেবল ডাক্তার কাটা রেকর্ডের মতো ঘ্যান করে যাচ্ছে। দ্যাট ইজ নট দ্য আইডিয়া। দ্য আইডিয়া ইজ পেশেন্টকে, তার বাড়ির লোককে বলতে হবে যে বাবা, তুমি নিজেকে ঠিক রাখো, তোমার পরিবারকে নিয়ে, তোমার স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে। ইয়োর প্ল্যান অফ লাইফ ইজ ফর দ্য নেক্সট 3 decades। তুমি সেই দিকে জীবনটার কথা ভাবো। অনেক ধন্যবাদ স্যার। আমরা আপনাদের অনুরোধে এই বিশেষ প্রতিবেদন রাখলাম। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। থ্যাংক ইউ।